হ্যালো কুষ্টিয়া, ঘুরতে যদি চান মন দিয়া চলে আসুন কুষ্টিয়া। আজকে কুষ্টিয়ার আসল সৌন্দর্য দেখাবো, তো চলুন একসাথে দেখা যাক। আজকের এই ভিডিওতে কুষ্টিয়ার সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব, তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ কুষ্টিয়া। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া বহু পূর্ব থেকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হিসাবে এর পরিচিত রয়েছে। তবে কুষ্টিয়া নামটি কিভাবে এলো তা নিয়ে ইতিহাসকারকদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে সমর্থিত মতটি হলো কুষ্টিয়াতে একসময় প্রচুর পরিমাণ পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বা কুষ্টি বলতো, যার থেকেই কুষ্টিয়া নামটি এসেছে। আবার কারো মতে ফরাসি শব্দ কুস্তহ থেকে কুষ্টিয়ার নামকরণ করা হয়েছে, যার অর্থ ছাই দ্বীপ। আবার অনেকে মনে করে সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে কুষ্টিয়া। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি কুষ্টিয়ার ভিডিওতে। আর বর্তমানে আমি এখন আছি কুষ্টিয়া সহ বাংলাদেশে যে গ্রামটি সব থেকে সুপরিচিত, সেই গ্রামের নাম হচ্ছে শিমুলিয়া গ্রাম। কিন্তু এই শিমুলিয়া গ্রামকে শিমুলিয়া গ্রাম হিসাবে তেমন একটা কেউ চেনে না, কারণ এই গ্রামকে সবাই চেনে ইউটিউব ভিলেজ হিসাবে। এই ইউটিউব ভিলেজের অবস্থান হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় শিমুলিয়া গ্রামে। মূলত এই গ্রামটিকেই আর কি ইউটিউব ভিলেজ বলে, এবং এই ইউটিউব ভিলেজ বলার পিছনে একটা কারণ আছে। কারণ বেস্ট এবার ফুড রিভিউ শো এর সানি এখানে এসেছিল, এবং তিনি এই এলাকার কর্মকাণ্ড দেখে এই এলাকার নাম দিয়েছে ইউটিউব ভিলেজ। এখন বলতে পারেন যে সানি কেন এই ভিলেজের নাম বা গ্রামের নাম ইউটিউব ভিলেজ দিয়েছে। মূলত 2016 সালে লিটন আলী এবং দেলোয়ার হোসেন নামে দুজন যুবক এই এলাকায় একটি ইউটিউব চ্যানেল খুলে, এবং এই এলাকার কিছু মানুষদেরকে নিয়ে তারা হচ্ছে রান্নাবান্না করে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া পর্যন্ত এটা হচ্ছে ভিডিও করে। ভিডিও করার পরে এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে ছাড়ে, এবং সারা দেশে তুমুলভাবে ভাইরাল হয়, এবং এক একটা পর্যায়ে হচ্ছে এটা বিদেশেও তুমুলভাবে ভাইরাল হয়। তখন সানি হচ্ছে এই গ্রামে আসেন 2018 সালে, এবং তিনি এই গ্রামে এসে এই সব কর্মকাণ্ড দেখে, তিনি যখন এই গ্রামে এসেছিলেন সেই দিনে 4000-এরও বেশি মানুষকে খাওয়ানো হয়েছিল, এবং তিনি এইটা দেখেই এই গ্রামের নামকরণ করেছেন ইউটিউব ভিলেজ। আপনার ইউটিউব ভিলেজ পার্কে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 30 টাকা। আর আপনি এই যে এই ভিলেজ পার্ক মানে ইউটিউব ভিলেজ পার্কে আপনি দুইভাবে আসতে পারেন। সরাসরি ঢাকা থেকে আসতে পারেন। ঢাকা থেকে বিলজনি নামবেন, ওখান থেকে একটা ভ্যান নিয়ে 20 টাকা ভাড়া দিয়ে বা 30 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন। আবার আপনি কুষ্টিয়া থেকে ওই যে বিলজনি বাজারে নামবেন, ওখানে নেমে আপনি সরাসরি ওই ভ্যান নিয়ে চলে আসতে পারবেন। সো আমি হচ্ছে টিকিট কেটেছি 30 টাকা দিয়ে। সো এখন প্রবেশ করব, আসুন একসাথে প্রবেশ করি। পার্টির মধ্যে প্রবেশ করলে আপনার মন ভালো হয়ে যাবে। কি নেই এই পার্টিতে, আপনি যা চাইবেন সব কিছুই আছে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। ফুল দিয়ে এই পার্টিকে সাজানো হয়েছে। আপনি যদি ফুলের মৌসুমে আসেন তাহলে এই পার্টিতে প্রবেশ করে মনে হবে আপনি কোনো ফুলের সাম্রাজ্যে চলে এসেছেন। আর বসার জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা, আর খুব সুন্দর করে এই পার্টিকে সাজানো হয়েছে। আসলে এই পার্টি এতটাই বড় এবং সুন্দর যে এই পার্ক নিয়ে আমার আলাদা একটি ভিডিও করতে হয়েছে। ভিডিওর ইন স্ক্রিনে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন, আপনার বেশ ভালো লাগবে।
এখন এখান থেকে 30 টাকা অটো বা ভ্যান ভাড়া দিয়ে চলে যাবেন খোকসা বাস স্ট্যান্ডে, সেখান থেকে 50 টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবেন কুঠিবাড়ির মোড়ে এবং সেখান থেকে 50 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাবেন শিলাইদহ কুঠিবাড়িতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কুঠিবাড়ির ভিডিও করার অনুমতি পাইনি, তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটি দেখাতে পারিনি, কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি চান অবশ্যই সেটা দেখে আসবেন। এখন এই কুঠিবাড়ি থেকে 120 টাকায় রিক্সা ভাড়া নিয়ে চলে গেলাম লালন শাহের মাজার দেখতে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন, তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। বর্তমানে এখন আমি আছি কুষ্টিয়ার জগৎ বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের মাজারে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক স্থানে এই মাজারটির অবস্থান। মূলত এটি হচ্ছে লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে এখন একটি মাজার তৈরি করা হয়েছে। এই মাজারটি একদিনে গড়ে ওঠেনি। 1890 সালে যখন তিনি মারা যান তারপর থেকে ভক্তরা এখানে এসে জমায়েত হতে থাকে এবং পরবর্তীতে 1963 সালে একটি মাজার নির্মাণ করা হয়। পরবর্তীতে 2004 সালে এই মাজারটিকে আধুনিকায়ন করা হয়। দেখি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই রহমত ভাইয়ের কুলফি। রহমত ভাইয়ের কুলফি, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি। এটি মাজারের ভিতরে। এই যে দেখা যায় যে কলাপাতা নাকি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্য, না? যাক, কুষ্টিয়ার ঐতিহ্যে খেয়ে দেখি। মাজারের ভিতরে আসলে পাবেন রহমত ভাইয়ের কুলফি। আসলে সুন্দর। কুষ্টিয়ার যে কুলফি বিখ্যাত সেটা আসলেই সত্যি। তো অবশ্যই লালন শাহ মাজারের ভিতরে আসবেন, কুলফি খাবেন, এন্ড অবশ্যই কলাপাতায় খাবেন, কারণ কলাপাতা হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্য। এই কলাপাতায় করে হচ্ছে এই যে কুলফিগুলো খেতে হয়। আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিল সেউরিয়া গ্রামে। 1890 সালে 17 অক্টোবর শুক্রবার তিনি মারা যান। তিনি এই সেউরিয়াতেই স্থানীয় ও ভক্তদের দীক্ষা দিতেন। তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন। এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত। এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি বছর এই আলোচনার জন্য এখানে ভিড় করত। এভাবেই এখানে একটি আখড়া তৈরি হয়। তার প্রিয় ভক্তদের কবরও এখানে দেওয়া হয়েছে। এভাবেই এই স্থানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। লালন মেলা প্রতি বছর দুবার অনুষ্ঠিত হয়, একবার দোল পূর্ণিমা উৎসবের সময় আর একবার বাংলা কার্তিক মাসের 1 তারিখে। সর্বোপরি এখানে লালনের মাজার বলেন বা লালনের কবরস্থান বলেন, এটি কিন্তু এই কুষ্টিয়া জেলার বিখ্যাত একটি স্থান। আপনি যদি কুষ্টিয়া ভ্রমণ করতে আসেন আর এই লালন শাহের মাজারে যদি না আসেন তাহলে আপনি বড় একটি স্পট মিস করবেন। তাই অবশ্যই কুষ্টিয়া শহরটা কিন্তু খুবই কাছে। আপনার এখানে এসে এই লালন শাহের মাজার দেখে যাবেন, অন্তত ভালো লাগবে। এখন এখান থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব কুষ্টিয়া সদরে এবং সেখান থেকে 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব হার্ডিং ব্রিজ দেখতে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী একটি জায়গা এবং কুষ্টিয়া জেলার অন্যতম সুন্দর একটি জায়গা। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর 2টি ব্রিজ। তার মধ্যে আমার সব থেকে কাছে আছে যে ব্রিজটি, এই ব্রিজটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। এর নাম হচ্ছে হার্ডিং ব্রিজ। সুন্দর দৃষ্টিনন্দন এই রেল সেতুর নির্মাণকাল হচ্ছে 1909 থেকে 1915 সাল পর্যন্ত। তখনকার এখানের ভাইসর লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ।
আমার পিছনে রয়েছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, আর আমি এখন আছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়। আসলে এই ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া উপজেলাকে রেল সংযোগ করেছে এই সেতু, এবং এই সেতুটা হচ্ছে এই নদীর উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে, আর এই নদীর নাম হচ্ছে পদ্মা নদী। 1889 সালে যখন এই বাংলা অবিভক্ত ছিল, তখন নলডাঙ্গা, ত্রিপুরা এবং কলকাতার মধ্যে রেল যোগাযোগ আরও বেশি সহজ করার জন্য এই নদীর উপরে এই রেল সেতুটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়, এবং পরবর্তীতে সেটি গ্রহণ করা হয় 1908 সালের দিকে। এবং তখনকার সময় ব্রিটিশ প্রকৌশলী রবার্ট গেজ এই ব্রিজটি নির্মাণের দায়িত্বভার গ্রহণ করেন। আসলে এখানে আসলে আপনার মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। আর এই সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ রেলওয়ে। আর 2015 সালে এই সেতুটির 100 বছর উদযাপন করা হয়েছিল। সর্বোপরি এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এত বড় এবং এত সুন্দর একটি সেতু, তাও আবার পদ্মা নদীর উপর, এবং পদ্মা নদীর দৃশ্য দেখলে আর এই সেতুর দৃশ্য দেখলে আপনার মন প্রাণ খুবই ভালো হয়ে যাবে। আরেকটা হচ্ছে বেনিফিট কি জানেন, আমার হাতের বা হচ্ছে এই ব্রিজের এই পাশেই রয়েছে আরেকটি সেতু, সেটি হচ্ছে সড়ক সেতু, এবং সেই সেতুর নাম হচ্ছে লালন শাহ সেতু। এবং আরো একটি জিনিস আপনি এখানে আসলে দেখতে পারবেন, সেটি হচ্ছে কি জানেন, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একেবারে চুল্লিগুলো কিন্তু এখানে বসে স্পষ্ট দেখা যায়। অ্যান্ড পাবনা থেকে বরং আরো হচ্ছে কুষ্টিয়াতে এসে হচ্ছে আরো বেশি স্পষ্টভাবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দূর থেকে দেখা যায়। সো এখানে আসলে আপনার মন প্রাণ ভালো হবে, এটা 100% নিশ্চিত। সো কুষ্টিয়াতে যদি আপনি বেড়াতে আসেন, কুষ্টিয়া ভ্রমণ করতে আসেন, বা আপনি যদি কুষ্টিয়ার নাগরিক হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এখানে আসবেন, এই সুন্দর দৃশ্য দেখে যাবেন। এখন এখান থেকে 150 টাকা সিএনজি ভাড়া দিয়ে সরাসরি চলে যাব ইসলামী বিশ্ববিদ্যালয় দেখতে। বর্তমানে এখন আমি আছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম প্রতিষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী ইউনিভার্সিটি বা ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটিকে আমরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় হিসাবেও চিনে থাকি। এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয় 1979 সালে, এবং এই বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয় 1986 সালে। বিশ্ববিদ্যালয়টি অনেক বড় এবং অনেক সুন্দর, এবং এর খেলার মাঠটি আসলেই দেখার মতো সুন্দর। বিশ্ববিদ্যালয়ে 8টি হল আছে, ছাত্রীদের জন্য 5টি এবং ছাত্রীদের জন্য রয়েছে 3টি আবাসিক হল। এছাড়াও 2টি 10তলা ছাত্র হল ও একটি 10তলা ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি শেখ রাসেল হলের আরেকটি 10তলা ব্লক নির্মাণাধীন। আর এখানে একটি মসজিদ রয়েছে, যে মসজিদটি দেখতে আসলেই অনেক সুন্দর। আমার পিছনে রয়েছে মুক্ত বাংলা ভাস্কর্য। আসলে এই কুষ্টিয়া ইউনিভার্সিটি, যাকে আমরা চিনি, বা ইসলামিক ইউনিভার্সিটি বা ইসলামিক বিশ্ববিদ্যালয়, এই ইসলামিক বিশ্ববিদ্যালয়টি নামে ইসলামিক বিশ্ববিদ্যালয় হলেও এখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে বা দেশি বিদেশি নির্বিশেষে সবাই এখানে হচ্ছে পড়ালেখা করার সুযোগ পায় বা শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ পায়। আর এখানে যদি আপনি আসেন, আপনার মন এমনিই ভালো হয়ে যাবে, কারণ এখানে অনেক সুন্দর করে গঠন করে এই ভার্সিটিকে সাজানো হয়েছে। খেলার মাঠ, ভাস্কর্য, তারপর বিভিন্ন হল, এখানে ছাত্র হল রয়েছে, ছাত্রী হল রয়েছে, অনেক বড় বড় হল রয়েছে। আসলে সর্বমোট মিলিয়ে এই আমি একা মানুষ হচ্ছে এই ভার্সিটির সুনাম বা এই ভার্সিটির কী কী আছে সেটা বলা সম্ভব না। আপনারা নিজেরা আসবেন, দেখবেন, আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। এখন এখান থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন কুঠিবাড়ির মোড়ে, সেখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন ঝাউদিয়া বাজারে, এবং ঝাউদিয়া বাজার থেকে মাত্র 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাবেন ঝাউদিয়া শাহী মসজিদ দেখতে। আমার পিছনে একটি খুবই সুন্দর এবং পুরাতন মসজিদ রয়েছে। এই মসজিদটির নাম হচ্ছে ঝাউদিয়া শাহী মসজিদ।
এই এলাকার নাম হচ্ছে ঝাউদিয়া এবং এই এলাকার নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ। কিন্তু এই মসজিদটি ঠিক কত সালে নির্মাণ করা হয় বা প্রতিষ্ঠিত করা হয় সেটির সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এই মসজিদটির সঠিক ইতিহাস কেউ একটা জানে না, তবে অনেকেই ধারণা করেন ইরাকের শাহ সুফি আদারে মিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে এইখানে আসেন এবং এইখানেই তিনি ঘাঁটি বানান বা আস্তানা বানান এবং তিনি এইখানেই এই মসজিদটি নির্মাণ করেন। তবে অনেকেই আবার ধারণা করে যে এই মসজিদটি অলৌকিকভাবে এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছে, এরকম অনেক জনশ্রুতি প্রচলিত আছে। কিন্তু যাই হোক, সরকারি মসজিদটি দেখলে আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ অনেক বড় এবং গম্বুজ তিনটিও কিন্তু বেশ বড় বড় তিনটি গম্বুজ। 1969 সালে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাতে নথিভুক্ত করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চুক্তি অনুযায়ী এটি ঝাউদিয়া গ্রামের জনক হাসান আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যগণ তত্ত্বাবধান করে আসছে। তবে বর্তমানে মসজিদটি সরাসরি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালনা করে আসছে। ঝাউদিয়া মসজিদের মূল অবকাঠামোতে 3টি গম্বুজ ও 4 কোণে 4টি ছোট মিনার রয়েছে। সর্বোপরি এই 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি কুষ্টিয়া আসেন অবশ্যই এই ঝাউদিয়া শাহী মসজিদ দেখে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এখন এখান থেকে ঝাউদিয়া বাজার হয়ে কুঠি বাজার মোড়ে যাব 40 টাকা অটো ভাড়া দিয়ে এবং সেখান থেকে 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব বটতলা মোড়ে। সেখান থেকে 70 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে। আমি এখন আছি রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে। এটি হচ্ছে কুষ্টিয়া জেলায় অবস্থিত। আসলে এখানে আসলে আপনি একটি রিসোর্ট পাবেন অ্যান্ড রিসোর্টের সাথে সাথে ছোট একটি পার্ক পেয়ে যাবেন। যেমন আপনারা যদি ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসেন বা এমনিতেও যদি ঘুরতে আসেন, এখানে বেশ কয়েকটা রাইড রয়েছে। মূলত এখানে 3টি রাইড রয়েছে, যে বড় বড় 3টি রাইডে আপনার টিকিট কেটে উঠতে হবে অ্যান্ড প্রত্যেকটি রাইডের টিকিটের মূল্য মনে হয় 50 টাকা। আর বেশ কিছু ফ্রি রাইডও রয়েছে, যেমন দোলনা রয়েছে বাচ্চাদের, ওই যে 12 বছর আমার পিছনে একটি রাইড রয়েছে, ওটা হচ্ছে বাচ্চাদের, ওটা 12 বছরের নিচে যে বাচ্চাগুলো ওইগুলো উঠতে পারে। কারণ এখানে ঝর্ণা আছে, যদিও ঝর্ণাটা এখন চালু নেই, তার পরবর্তীতে অনেক কিছুই আছে। সো আমি ফার্স্টে ঢুকেই বেশ গুছালো এবং সাজানো দেখেছি। আর এখন তো একটু শীতকাল, এখন ফুলের সিজন, তাই সব পার্কেই ফুল দিয়ে খুবই সাজানো। সো আস্তে আস্তে দেখি আরো কি কি আছে। আমার পিছনে দেখেন যে কত সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে অ্যান্ড টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। বাই দ্য ওয়ে, বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি, বাট 3 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো কিন্তু এন্ট্রি ফ্রি। আমি এখন খুবই সুন্দর একটি জায়গায় আছি। এটা হচ্ছে পুকুরের মধ্যে খুব সুন্দর একটি ব্রিজ করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি স্পাইডার ম্যান। আসলে এটা একটা রিসোর্ট, রিসোর্টকে ঠিক রিসোর্টের মতোই সাজানো হয়েছে। এখানে আপনারা যদি ফ্যামিলি মেম্বারকে নিয়ে এই রিসোর্টে থাকতে আসেন, আপনারা ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চারা যেমন ওই যে রাইড উপভোগ করতে পারবেন, তেমনি যারা অ্যাডাল্ট পার্সন আছেন তারা খুব সুন্দর করে ঘুরে ফিরে, এখানে অনেক ফুল গাছ আছে অ্যান্ড অনেক জায়গা আছে যেখানে বসে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন অ্যান্ড খুবই সুন্দর সময় কাটাতে পারবেন। বর্তমানে আমি পার্কের খুবই সুন্দর একটি জায়গায় আছি। আসলে একটা পুকুরের মধ্যে এটি, আর খুবই সুন্দর একটি ক্যাফে করা হয়েছে সার্কেল দিয়ে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মানে এই যে পার্কের যে গেস্ট হাউসগুলো আছে, গেস্ট হাউসের পিছনে আবার এখানেও গেস্ট হাউস আছে। আপনারা যদি এখানে আসেন, খুব সুন্দর এই ক্যাফে পাবেন, এখানে বসে খুব ভালো সময় কাটাতে পারবেন।